নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেয়া নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি মত, রায়ের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ। আইন আছে, রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা, তবুও বন্ধ হচ্ছে না বাংলা ভাষার দূষণ, ইংরেজিতেই আদালতের রায়। এবং ঢাকা টেস্টে শ্রীলঙ্কার চেয়ে 166 রানে পিছিয়ে বাংলাদেশ, অস্বস্তির প্রথম দিন ভুলে নতুন শুরুর অপেক্ষায় লিটন মিরাজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। সংবাদে আরো থাকছে, সংরক্ষণের উদ্যোগ নেই, হারিয়ে যাচ্ছে নাটোরের 7 রাজকন্যার গ্রাম খাজুরা লাহিড়িপাড়ার ইতিহাস। দুর্নীতি মামলায় 5 বছর কারাদণ্ডের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এই নিয়ে মতভেদ রয়েছে আইনজীবীদের। কেউ কেউ বলছেন আপিলে দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে আসা 2,10,71,671 টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার 5 বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর 5 আসামির 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্থলনজনিত কারণে অভিযুক্ত হয়ে কারো 2 বছরের বেশি সাজা হলে সাজা খাটার পরবর্তী 5 বছর তিনি নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। দুর্নীতি মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়া এখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে জানান সিনিয়র আইনজীবীরা। 5 বছর সাজা হয়েছে, তো আমাদের 66 অনুচ্ছেদ অনুযায়ী সে অযোগ্য হয়ে পড়েছে। তবে হাইকোর্টে আপিল করে যদি জামিন ও সাজায় স্থগিতাদেশ পান তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন। মহামান্য সুপ্রিম কোর্টের 2টা ডিসিশন ভিন্ন আছে, যেহেতু এই আপিলটা একটা চলমান আপিল, সুতরাং এই ক্ষেত্রে তিনি নির্বাচন আপিলে জামিনপ্রাপ্ত হলে তিনি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নাই। রিভিউ যদি খারিজ হয়ে যায় তাহলে নির্বাচিত হলে পরেও তার সাজা বহাল থাকে, তাহলে তার নির্বাচন যেটা সেটা বাতিল হয়ে যাবে। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে বলেও জানান তারা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মামলার জালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত জিয়া অরফানেজ ট্রাস্ট ছাড়াও দুর্নীতি ও ফৌজদারি আইনে 34টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 4 মামলা রয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার আইনজীবীর দাবি সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জসিম জুয়েলের রিপোর্ট। 2007-8 সালে জরুরি অবস্থা চলাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 5টি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। তারপর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা এলে করা হয় আরও 20টি মামলা। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঠেকাতে টানা হরতাল আর অবরোধে সারা দেশে গাড়ি ভাঙচুর, আগুন সহ পেট্রোল বোমা হামলায় প্রায় 1.5 শতাধিক মানুষ নিহত হয়। এসব ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে বাকি মামলাগুলো হয় নাশকতা, রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ছাড়া দুদকের করা অপর 4টি মামলা বিচারাধীন। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলা। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে করা এসব মামলার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তার আইনজীবী। রাজনৈতিকভাবে এই বিরোধী দলকে বা বিরোধী দল ছাড়া দেশ চলবে এরকম একটি মনোভাব থেকেই এই ধরনের মামলাগুলো দেয়া হয়েছে এবং এগুলো পরিচালনা করা হচ্ছে যাতে করে বাংলাদেশে কোনো বিরোধী দল না থাকে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা বাকি মামলাগুলোর মধ্যে কুমিল্লার আদালতে হত্যা ও বিস্ফোরণ আইনে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ঢাকার সিএমএম কোর্টে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ও জাতীয় পতাকা অবমাননা করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত 30টি মামলা হয়, যার সবগুলোই ফৌজদারি আইনে। চার্জশিট হয়েছে 20টি মামলায়, আর রাষ্ট্রদ্রোহ সহ বেশ কয়েকটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী বলেছেন সব মামলায় আইনগতভাবে মোকাবেলা করবেন তারা। আইনগতভাবে আমাদেরকে তো এগুলো পদক্ষেপ নিতে হবে, এখানে তো আইনের ব্যাপার। সুতরাং মামলা দিলেই মামলা সম্মুখীন হতে হবে, কিন্তু দেশবাসী তো দেখতে পাচ্ছেন যে কেন, কি কারণে আজকে বেগম জিয়াকে এইভাবে
বা আমাদের বিরুদ্ধে এই ধরনের মামলা কেন দেওয়া হচ্ছে। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি আশাবাদ জানান সব মামলাতেই খালাস পাবেন খালেদা জিয়া। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে আজ জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। এছাড়া আগামীকাল শনিবার প্রতিবাদ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিটি জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি প্রচলিত আইন ও হাইকোর্টের পৃথক দুটি আদেশ থাকার পরও নিশ্চিত হচ্ছে না সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও বাংলা ভাষার দূষণরোধ। এখনও ইংরেজি ভাষায় লেখা হচ্ছে বিভিন্ন নামফলক, বিলবোর্ড, সাইনবোর্ড ও উচ্চ আদালতের রায়। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। যে ভাষার জন্য রফিক, শফিক, সালাম, জব্বার প্রাণ দিয়েছেন, সেই ভাষা কেন্দ্রিক আন্দোলনের অন্যতম দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষাতেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, যা মুগ্ধ করেছিল বিশ্ব নেতাদের। আমি তাদের কৃতজ্ঞতা জানাই। সংবিধানে উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এই সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে 1987 সালে মার্চে পাশ হয় বাংলা ভাষা প্রচলন আইন। দীর্ঘদিন এই আইনটি অকার্যকর হয়ে আছে। এ অবস্থায় 2014 সালের হাইকোর্টে একটি রিট হলে রুল জারির পাশাপাশি দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া দেশের সব সাইনবোর্ড, নেম প্লেট ও গাড়ি নম্বর প্লেট, বিলবোর্ড এবং ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন বাংলায় লেখা ও প্রচলনের নির্দেশ দেয়া হয়। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার প্রতিবেদন দাখিল করা হলেও মাঠ পর্যায়ে ওই আদেশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই অবস্থায় আমি একটি কন্টেম্প পিটিশনও দায়ের করেছিলাম, কিন্তু সেই কন্টেম্প পিটিশন এখনো বিচারাধীন আছে। 2012 সালের 16 ফেব্রুয়ারি ভাষা দূষণ নিয়ে একটি জাতীয় দৈনিকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের নিবন্ধ প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত আদেশে ভাষার অবক্ষয় রোধে পদক্ষেপ নেওয়া সহ কয়েকটি বিষয়ে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করার আদেশ দেন, কিন্তু সেই প্রতিবেদন হাইকোর্টে ফাইলবন্দি। আমাদের রিপোর্ট ওই অর্থে আদালতের সামনে উপস্থিত করা হয়নি, ফলে ওর কোনো কার্যকরতা দেখা দেয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আইন আদেশ দিয়ে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও বাংলা ভাষার অবক্ষয় রোধ করা সম্ভব নয়। তরুণ সমাজের কাছে আবেদন করতে পারি, কোনো ভাষাকেই এভাবে বিকৃত করা এটা সমীচীন নয়। পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত, অনেকেই পাননি রাষ্ট্রীয় সম্মান। তাদেরই একজন বরিশালের ইফসুফ কালু। বরিশাল ভাষা সংগ্রাম পরিষদের সক্রিয় এই সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি স্থানীয়দের। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আজও জলজল করছে এই প্রবীণের চোখে। সেই স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী ইফসুফ কালু। 1948 সালে বরিশাল বিএম স্কুলে 8ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ক্লাস ছেড়ে মিছিলে গেছেন। ভাষা আন্দোলনের সব কর্মসূচিতেই ছিলেন সক্রিয়। ইফসুফ কালুর সময় কাটে নাতি নাতনিদের নিয়ে ও পেপার পত্রিকা পড়ে। ভাষা আন্দোলনের সমর্থনে সারা দেশব্যাপী হরতাল ডাকা হয়। ওই হরতাল আমরা বরিশালেও পালন করি এবং ওই দিন বরিশালের দোকানপাট, রিক্সা, গাড়ি ঘোড়া সবই বন্ধ থাকে। ভাষা আন্দোলনের পথ ধরে 71-এর মুক্তিযুদ্ধেও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইফসুফ কালু। ভাষা সংগ্রামী এই মুক্তিযোদ্ধা পাননি কোনো রাষ্ট্রীয় সম্মান। খারাপ লাগে, জিনিসটা যদিও খুব ভালো যে 21 পদক যাদের দেওয়া হয়, যারা বিভিন্ন সময় আন্দোলন করলো, এত ঘাত নিঘাত এবং অত্যাচার সইল, তাদের কিন্তু
ওই সমস্ত অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ জানানো হয় না। 52 এই ভাষা সংগ্রামীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি পরিবারের সদস্য ও স্থানীয়দের। তার বিভিন্ন সময় শরীর স্বাস্থ্য খুবই খারাপ থাকে, কিন্তু এখন পর্যন্ত মানে তাকে ওইভাবে কেউ দেখতে আসেনি। সরকারের তরফ থেকে বা অন্য কোনো থেকে সাহায্য সহযোগিতা কখনোই করেনি। আমার স্বামী মুক্তিযুদ্ধ করছে, তারপর ভাষা আন্দোলন করছে, সে দেশের জন্য আজীবন অনেক কিছু করে গেছে, কিন্তু আমরা সেই তুলনায় কিছুই পাই না। জীবনের শেষ প্রান্তে ইউসুফ কালু প্রাপ্য সম্মানটুকু পাবেন এই প্রত্যাশা বরিশালবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। কিছুক্ষণের মধ্যে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে 222 রানে অল আউট করল, 56 রানে 4 উইকেট খুঁয়ে বেশ অস্বস্তিতে টাইগাররা। তবে দ্বিতীয় দিন 2 অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী মিরাজের কাছ থেকে বড় ইনিংস খেলার আশা করছে বাংলাদেশ। প্রথম দিন রাজ্জাক ও তাইজুলের স্পিন জাদুতে 222 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে 4 উইকেট নেন রাজ্জাক। তাইজুলের শিকার সংখ্যাও 4, বাকি 2 উইকেট পান কাটার মাস্টার মুস্তাফিজ। দলের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন কুশল মেন্ডিস, আর 56 রান আসে সিলভার ব্যাট থেকে। জবাবে 56 রান তুলতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। সময় ইসলামী ব্যাংক বিরতির, ফিরে এসে যা থাকবে। কুষ্টিয়ায় ফসলি জমির লোকালয়ে ড্রাম চিমনির ইটভাটা, পুড়ছে শত শত মন কাঠ, প্রশাসন নির্বিকার। রাজশাহীর পদ্মাপাড়ে বিজিবির বিনোদন কেন্দ্র পার্কে ভিড়, পরিবেশ আর ব্যবস্থাপনায় খুশি দর্শনার্থীরা। দেখছেন সকাল 9টার 21 সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ার 3 ফসলি জমি ও লোকালয়ে গড়ে উঠেছে অবৈধ ড্রাম চিমনির ইটভাটা। এসব ইটভাটায় প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। অভিযোগ রয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে এসব অবৈধ ইটভাটা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন বদনা জামান। চারপাশে এমন ফসলের মাঠ, ক্ষেতের মাঝে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে তোলা হয়েছে ইটভাটা। কুষ্টিয়া খুলনা মহাসড়ক ঘেঁষে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে 3 ফসলি জমি ও লোকালয় স্থাপন করা হয়েছে এরকম বেশ কয়েকটি অবৈধ ড্রাম চিমনির ইটভাটা। এসব ভাটায় প্রতিদিন পোড়ানো হচ্ছে কাঠ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে এসব ভাটা চালানো হচ্ছে। মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট আসে অভিযান চালায়, নাম সাম কিছু জরিমানা করে ওরা চলে যায়। আর যত অবৈধ যে ইট ভাটা মালিক সমিতি আছে এদের সাথে প্রশাসন লিয়াজোগ করে হয়তো চালানোর অনুমতি দেয় গোপনে। অবৈধভাবে যত্রতত্র ইট ভাটা চলছে, যা প্রশাসনের সাথে যোগসাজশ রয়েছে বলে আমরা ধারণা করছি। অবৈধ ভাটার ব্যাপারে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান ইটভাটা মালিক, আর অন্যরাও স্বীকার করেন অবৈধভাবে ভাটায় ইট তৈরির কথা। এগুলো তো সঠিক হচ্ছে না, এটা তো সবাই বলছে। যারা প্রতিদিন সাংবাদিক আসছে, আপনার টিভি চ্যানেলের লোকও এবার না আসলে প্রত্যেকবারই আসে, এটা অবৈধ আমরা তো বলছি। এসব ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পুরো ব্যবস্থা নেব আর কি। ওই ইট ভাটাগুলো পরিবেশ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। যেসব আইন কানুন ফলো করে এটা করার কথা, যদি ওনারা এসব ফলো না করে থাকেন, আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। জেলায় অর্ধশতাধিক অবৈধ ড্রাম চিমনির ইটভাটা রয়েছে। এসব ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। রাজশাহীর বিনোদনের অন্যতম স্থান পদ্মার পাড় দর্শনার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। তারা বলছেন, আগে পদ্মাপাড়ের বিভিন্ন স্থানে বখাটে, ছিনতাইকারী ও মাদকসেবীদের আখড়া থাকলেও এখন স্থানটি অনেক নিরাপদ। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 4 বছর আগেও বিজিবির নৌযানের ঘাট হিসেবে ব্যবহার হতো রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকার পদ্মার পাড়। আশেপাশের এলাকা ছিল মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্য।
2013 সালে বিজিবি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে পদ্মাপাড়ের প্রায় 6 একর জমির উপর গড়ে তোলে বিনোদন কেন্দ্র। সীমান্ত নোঙর ও সীমান্ত অবকাশ নামের দুটি বিনোদন কেন্দ্রে প্রায় সবসময় থাকে দর্শনার্থীদের ভিড়। এর পাশে গড়ে উঠেছে লালন শাহ পার্ক। এই জায়গাটা গ্রিনের ফ্লেভারের জন্য আমার কাছে বেটার মনে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে ফটোশুটের জন্য আসছি। যে কোনো দিক দিয়ে যে কোনো শুটিং এর ক্ষেত্রে এই প্লেসটা অনেক অসাম। রাজশাহীতে বিনোদনের জন্য অনেক প্লেসই আছে, তার মধ্যে এটা অনেক সুন্দর। শুধু পদ্মার সৌন্দর্য উপভোগী নয়, পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য গড়ে উঠেছে রেস্টুরেন্টও। বিজিবি তত্ত্বাবধান করায় পুরো এলাকায় এখন আর পকেটের উৎপাত নেই। অন্যান্য প্লেসে গেলে হয় কি কিছু লোকাল আপনার বখাটে ছেলের থাকে যাদের উৎপাত সহ্য করতে হয়, কিন্তু এখানে ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় না। আজকে এসেছি আমার ফ্রেন্ডের বার্থডে একটা পার্টি করার জন্য, আর এছাড়াও আমরা ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে আসি। আমরা যদি ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাই তাহলে বিজিবির চেয়ে ভালো জায়গা কোথাও নেই। আগে বিএসএফ এর সঙ্গে কোনো সম্মেলন বা পতাকা বৈঠক করার স্থান নিয়ে সমস্যায় পড়তে হতো বিজিবিকে। সে সমস্যা সমাধানে এখানে গড়ে তোলা হয়েছে সম্মেলন কেন্দ্র। আমরা চাই যে রাজশাহীর মতো এত সুন্দর একটি জায়গাকে মানুষের কাছে এটা উপভোগ্য করে তোলার জন্য, পাশাপাশি আমাদের অপারেশনাল কর্মকাণ্ড যাতে আমরা ঠিকমতো করতে পারি সেই প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি। পদ্মা পার্কে বিনোদন কেন্দ্রে পরিণত করায় খুশি স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। উদ্যোগ ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে নাটোরের 7 রাজকন্যার গ্রাম খাজুরা লাহিড়ীপাড়ার ইতিহাস। জনশ্রুতি আছে এই গ্রামে ছিল 22 জমিদারের বাস। অর্ধবঙ্গেশ্বরী নাটোরের রানী ভবানীর কন্যা সহ 7 রাজকন্যার বিয়ে হয় এই গ্রামেরই 6 জমিদার পুত্রের সাথে। নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। নাটোরের নলডাঙ্গার বিশাল হালতিবিলের উত্তরে খাজুরা লাহিড়ীপাড়া গ্রাম। 7 রাজকন্যার গ্রাম নামেই পরিচিত এটি। এই গ্রামের 6 জমিদার পুত্র শ্যামাকান্ত লাহিড়ী, অম্বিকাকান্ত লাহিড়ী, সুরেন্দ্রনাথ লাহিড়ী, রঘুনাথ লাহিড়ী, সুরেন্দ্র মোহন লাহিড়ী ও জিতেন্দ্রনাথ খাঁ। তাদের সাথে বিয়ে হয় 7 রাজকন্যার। নাটোরের মহারানী অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর মেয়ে রাজকন্যা তারা সুন্দরীর বিয়ে হয় জমিদার রঘুনাথ লাহিড়ীর সাথে। এই বাড়িতে রানী ভবানী মেয়ে তারা সুন্দরী বিয়ে হয়েছিল। জমিদার শ্যামাকান্ত লাহিড়ী বিয়ে করেন 2 রাজকন্যাকে। একটা হলো আপনার সুসংদুর্গ আপর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আর একটা ওই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল সেটা মুক্তাগাছা রাজপরিবারে। দেশভাগের পর ভারতে চলে যাওয়া ওই জমিদারদের জমিজমা ও বাড়িঘর বেদখল হয়ে গেছে। সেই সাথে হারানোর পথে লাহিড়ীপাড়া গ্রামের ইতিহাস। সেসব স্মৃতি সংরক্ষণের দাবি স্থানীয়দের। একেবারে বিলুপ্তির পথে এই জমিদার বাড়ির কোনো চিহ্ন তেমন একটা নেই। জমিদারি বাড়িগুলো সংরক্ষণ করার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। 7 রাজকন্যার ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি ওখানে একজন শিক্ষক নিয়োগ করব, সে তাদের কাছ থেকে তাদের বিভিন্ন রকম কথা শুনে একটু লিখে নিয়ে আসবে, সেই ইতিহাসটা একটু সংরক্ষণ করব। ইতিহাস সংরক্ষণের মাধ্যমে রাজস্বিক জেলা নাটোরের ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। রাখাইনের বৌদ্ধদের সাথে নিয়ে সেনাবাহিনীর অভিযান, 2 কিশোর সহ 10 রোহিঙ্গাকে জবাই, রয়টার্সের অনুসন্ধান। ভ্যালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল ফাইনালে কাতালানরা, বার্সার জার্সিতে কুতিনহোর প্রথম গোল। শেষ করব সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার। নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেয়া নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি মত, রায়ের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ। আইন আছে, রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা, তবুও বন্ধ হচ্ছে না বাংলা ভাষার দূষণ, ইংরেজিতেই আদালতের রায়। ঢাকা টেস্টে শ্রীলঙ্কাকে 166 রানে পিছিয়ে বাংলাদেশ, অস্বস্তির প্রথম দিন ভুলে নতুন শুরুর অপেক্ষায় লিটন মিরাজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।